আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্যান্ডটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা ও কক্সবাজারের পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন 7 জন। ভোরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বান্দরবানের প্রথম ঘটনাটি ঘটে ভোর আনুমানিক 4টার দিকে। লামায় বসতঘরের ওপর পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় 5 বছর সন্তান সহ মারা যান স্বামী স্ত্রী। এর প্রায় 1.5 ঘন্টা পর একই এলাকায় পাকা ঘরের দেয়াল ও মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারান আরেক দম্পতি। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে 5 জনের মরদেহ উদ্ধার করে। এদিকে কক্সবাজার চকরিয়ায় পাহাড় ধসে মৃত্যু হয়েছে 2 শিশুর। এদিকে খাগড়াছড়িতে বিপদসীমার উপর দিয়ে বইছে চেঙ্গি নদীর পানি। নতুন করে প্লাবিত হয়েছে 10 থেকে 15টি গ্রাম। মানি নদীর পানি বাড়ায় দীঘিনালা উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাইছড়ির কয়েকশো মানুষ। পানি বাড়ছে গাইবান্ধা, ফেনী, নোয়াখালী, সিলেট অঞ্চলের নদ নদীতে। আমরা বন্যা পরিস্থিতির আরও খবর জানবো। আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আমরা বলছিলাম কক্সবাজারের 2 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসে। পরিবারের সদস্যদের কি অবস্থা এবং অনেকেই নিশ্চয়ই আতঙ্কে রয়েছে, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা কোনো প্রস্তুতিমূলক? সারিকা, আপনি জানেন যে গত 3-4 দিন ধরে কক্সবাজারে লাগাতার পাহাড় ধসের ঘটনা ঘটছে। এর আগে গতকাল আমরা দুপুর 2টার দিকে যেটি দেখেছি যে উখিয়ার যে 5 নম্বর অভিযান ক্যাম্প রয়েছে সেখানে পাহাড় ধসে 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন শিশু এবং একজন শিক্ষিকা, তার বয়স 23 থেকে 24 বছর বলা হচ্ছে। এবং আজকে রাতে যেটি ঘটেছে, আমরা রাত 2টার দিকে কক্সবাজারের চকরিয়ার যে বড়ইতলী এলাকাটি রয়েছে সেই বড়ইতলী এলাকায় বড়তলের যে মসনিয়াকাটা এলাকা রয়েছে সেখানে পাহাড় পরে 13 বছর বয়সী 2 শিশুর মৃত্যু হয়। পরে তারা সেখানে মাটি চাপা পড়েছিলেন এবং স্থানীয়রা এসে তাদেরকে মাটি কেটে সেখান থেকে উদ্ধার করে। তবে সেখানে আসলে ফায়ার সার্ভিস বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাতে কেউ যোগাযোগ করেনি। পরে আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটি জেনেছি, পাহাড় মূলত মৃত্যুর পর থেকে এলাকাবাসী চরম আতঙ্কের মধ্যে রয়েছেন এবং কক্সবাজারের এখন প্রায় সব এলাকাতে পাহাড় ধস শুরু হচ্ছে। জেলা প্রশাসন বলছে তারা আসলে গতকাল থেকে পাহাড়ের যে সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গাগুলো রয়েছে সেখানে গিয়ে তারা আসলে লোকজনকে ছড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তবু লোকজন যেই আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে সেখানে আসছে না। এবং এর ফলে গত 3 দিনে প্রায় 17 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসে। এবং পাহাড় ধসের যে মৃত্যুর মিছিল সেটি ঠেকানোর জন্য আমরা শুধুমাত্র কয়েকটি মাইকিং বা কয়েকটি চেষ্টা, এর বাইরে খুব একটা কিছু দেখা যায় না। এবং স্থানীয়দের মধ্যেও আসলে পাহাড় ছেড়ে যাওয়ার যে প্রবণতা সেটি দেখা যাচ্ছে না। এবং তাদের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে আসলে পাহাড় ছেড়ে চলে যাওয়ার পরে সেই পাহাড়গুলো দখল হয়ে যাওয়ার একটা ভয় তাদের মধ্যে থাকে, সে কারণে সহজেই চলে যায় না সেখান থেকে। ফলে সেখানে একের পর এক দুর্ঘটনা ঘটছে এবং একের পর এক প্রাণ হারাচ্ছে। সারিকা, এবারে আমরা খাগড়াছড়ির খবর জানবো। খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুস্তফা মানিক। আমি এখন অবস্থান করছি খাগড়াছড়ি রাঙ্গামাটি যে সড়ক, আঞ্চলিক সড়ক, সেই আঞ্চলিক সড়কের বিজিতলা এলাকায়। এই বিজিতলা এলাকায় সড়কে প্রায় চেঙ্গি নদীর পানি যেহেতু বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে, চেঙ্গি নদীর পানি বেড়ে গিয়ে কোমর সমান পানি কিন্তু এখানে কিন্তু জমেছে সড়কের উপর। এই কারণে কিন্তু যে সড়কে যারা প্রয়োজনীয় কাজে বের হয়ে এই সড়ক ব্যবহার করছে তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েছেন। এবং এই সড়কে শুধু বিজিতলা এলাকা নয়, এর পাশাপাশি মাইকছড়ি কিংবা আরো পরবর্তী প্রায় 3-4টি স্থানে কিন্তু আরো প্রায় পানির পরিমাণ বাড়ার কারণে কিন্তু এখানে কিন্তু যারা চলাচল করছেন এই সড়ক তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েছেন। এবং শুধু খাগড়াছড়ি চেঙ্গি নদীর পানি বাড়ার কারণে খাগড়াছড়ি সদরের নয়, এর পাশাপাশি মহালছড়ি, তানছড়িতেও কিন্তু মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এবং এই পাশাপাশি দীঘিনালার মাইনি নদী পানি বাড়ার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ হচ্ছে। আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা যেহেতু যারা দুর্গত রয়েছেন কিংবা পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন তাদের
তাদের আশ্রয়ের জন্য 135টা আশ্রয় কেন্দ্র খুলে রাখা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে কিন্তু গত রাতে অনেক মানুষ ছিল এবং তারা বলছেন তাদের যাতে খাবার থেকে শুরু করে অন্যান্য যে প্রয়োজনীয়তা রয়েছে তা পূরণের জন্য তারা কিন্তু সব ধরনের ব্যবস্থা রেখেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি সারিকা, সেটি হচ্ছে যেহেতু গতকাল থেকে আরো নতুন করে সতর্কতা জারি করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম সহ বৃহত্তর চট্টগ্রামের জন্য যে ভারী বর্ষণ এবং হচ্ছে পাহাড় ধসের, সেই কারণে কিন্তু এখানকার মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কিংবা উদ্বেগ কাজ করছে এবং স্থানীয় প্রশাসন বলছে কেউ যাতে ঝুঁকি নিয়ে বসবাস করতে না পারে, তারা কিন্তু সেই ধরনের সব ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং তারা প্রয়োজনে মানুষ যদি নিজের থেকে যদি সরে আশ্রয় কেন্দ্রে না আসে তাহলে তারা আরো কঠোর ব্যবস্থা নেবে বলে আমাদেরকে প্রশাসন থেকে জানানো হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি তারিখটা, সেটি হচ্ছে আমরা সকাল থেকে বিভিন্ন সড়কে ঘুরেছি, দেখেছি ছোটখাটো পাহাড় ধসের মতো কিংবা ভূমি ধসের মতো ঘটনা আমরা দেখছি এবং এই যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে কিংবা প্রবল বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় কিন্তু ইন্টারনেট সংযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং সড়ক যোগাযোগ কিন্তু অনেক জায়গায় বন্ধ রয়েছে। ভারী বর্ষণ যে 5 দিন, সেই ভারী বর্ষণের কারণে কিন্তু আমরা দেখছি যে পার্বত্য জনপদ খাগড়াছড়ি অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং মানুষ খুব দুর্ভোগের মধ্যে রয়েছে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে বৈরী আবহাওয়া নিয়ে খবরাখবর। সারিকা, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুস্তফা মানিক। তিনি মুঠোফোনে জানাচ্ছিলেন খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে। সংবিধানের ৫ম সংশোধনী আংশিক বাতিলই থাকবে, আপিল বিভাগে বহাল আছে হাইকোর্টের রায়। এর মাধ্যমে সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও গণভোট। এ রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেন আপিলকারী ও জামায়াত ইসলামের আইনজীবী। করেছিল সংবিধান ক্ষতবিক্ষত করে 2011 সালের 30 জুন পাশ হয় পঞ্চদশ সংশোধনী। সেই সংশোধনীর 55টির মধ্যে সংবিধানের 68 জায়গায় নির্বিচারে ছুরি চালায় আওয়ামী লীগ সরকার। বলা হয় এই এক সংশোধনী শেখ হাসিনাকে এতটাই ক্ষমতাশালী করে যে ধ্বংস হয়ে যায় দেশের নির্বাচনী কাঠামো। সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পর হাইকোর্টের প্রথম যে সাংবিধানিক মামলাটি হয় সেটি পঞ্চদশ সংশোধনীর বৈধতার। 2025 সালের ডিসেম্বরে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরিয়ে রায় দেন হাইকোর্ট। তবে রিটকারী রায়ে সন্তুষ্ট না হয়ে আপিল বিভাগে যান। বৃহস্পতিবার হাইকোর্টের সেই রায়টি বহাল রাখলেন সর্বোচ্চ আদালত। পরে অ্যাটর্নি জেনারেল জানান পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে। এই রায়ের ফলে হাইকোর্টের এই যে রায়, সেই রায়টি বহাল থাকলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো। আর বাকিগুলো এখন সংসদে পরে যেটা হাইকোর্ট ছেড়ে দিয়েছিল সেটা আলটিমেটলি সংসদের সিদ্ধান্ত হবে। এ রায়কে ঐতিহাসিক বললেন আপিলকারী ও জামাতের আইনজীবী। আজকে আপিল বিভাগ যদিও আমাদের আপিল খারিজ করে দিয়েছেন, কিন্তু তার অর্থ যেটা দাঁড়িয়েছে যে হাইকোর্টের রায় যেভাবে ছিল সেভাবেই বহাল থাকবে। এবং হাইকোর্টের রায়টা যেদিন ঘোষণা হয়েছিল সেদিন আপনাদের মনে থাকবে আমি একই কথা বলেছিলাম যে বাংলাদেশের জন্য আজকে একটা ঐতিহাসিক দিন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথম যে সংশোধনী এনে ক্ষমতাকে চিরস্থায়ী করেছিল বিএনপি সরকার, ক্ষমতায় এসে প্রথমে সে একই সংশোধনীতে তত্ত্বাবধায়ক ফেরানো ও গণভোটের বিষয়টি এনে সংবিধানের বুকে প্রলেপ দিল। এখন অপেক্ষা পূর্ণাঙ্গ রায়ের। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এবারে প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে আজ। বিগ ম্যাচে মরক্কোর বিপক্ষে লড়বে হট ফেভারিট ফ্রান্স। মরক্কোকে শক্তিশালী দল মেনে নিয়েই মাঠে নামার ঘোষণা ফরাসি কোচ দিদিয়ের দেশয়। এটলাস লায়ন জয় ছাড়া অন্য কিছু ভাবছে না, চ্যাম্পিয়ন হয় মূল লক্ষ্য বলে জানিয়েছেন কোচ মোহাম্মদ ওয়াহবি। বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 2টায়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রায় নিয়ে সুপ্রিম কোর্টে ব্রিফ করছেন জামায়াত ইসলামী আইনজীবী শিশির মনির। আমরা সরাসরি চলে যাব সেখানে। 20 বছর পরে কি দুনিয়ার হালত পরিবর্তন হয় নাই? আজ থেকে 50 বছর পরে আমরা কেউই থাকবো না, নতুন জেনারেশন আসবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, এডুকেশন হবে। এই জন্য সংবিধানকে বলা হয় একটা লিভিং ডকুমেন্ট। এটি সময় যুগ জিজ্ঞাসার পরিবর্তনের সাথে এখানে পরিবর্তন আনতে হয়। আমরা যদি বলি এটাতে কোনো পরিবর্তন আনা যাবে না, তার মানে কি এটা কি বাইবেল? এটা কি কোরআন? নো, আনসার ইজ নো। এই জন্য এই পার্টটুকু বাতিল করে দেওয়া হয়েছে। এটা কোনো কনসেপ্টে এটার সঙ্গে মিল হয় না, এই জন্য এই পার্টটুকুকে পরিপূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। সেডিশন একটা অপরাধ, বাংলাদেশের দণ্ডবিধির 124-এর ক অনুযায়ী সেডিশন একটা অপরাধ, রাষ্ট্রদ্রোহিতা একটা অপরাধ। কেউ যদি রাষ্ট্রদ্রোহিতা করে 124-এর ক অনুযায়ী তার বিষয়ে সরকারের পারমিশন নিয়ে মামলা হবে। তিনি যদি এটা ভায়োলেট করে থাকেন তাহলে তার বিচার হবে। সংবিধান কি করে বিচার করবে?
সংবিধান তো কোনো বিচারের ডকুমেন্ট না, এটি হলো রাষ্ট্র পরিচালনা হবে কিভাবে তার দলিল হলো সংবিধান। তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন ছিল আগে 13 অ্যামেন্ডমেন্টে, সেটা ছিল লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস এটার হেড করবেন। আপনারা জানেন যে ওই জাজমেন্টটা রিভিউ হয়েছে, রিভিউ হয়ে আপিল অ্যালাউ হয়েছে, অর্থাৎ 13th অ্যামেন্ডমেন্ট আবার ফিরে এসেছে। সংবিধানের ৫ম সংশোধনীর রায় নিয়ে সুপ্রিম কোর্টে ব্রিফ করছেন জামায়াত ইসলামী আইনজীবী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও বাজল যুদ্ধের দামামা। ভেস্তে গেছে জুনের মাঝামাঝি সময় সই হওয়া শান্তি চুক্তি। নতুন করে শুরু হয়েছে পাল্টাপাল্টি হামলা। বাণিজ্যিক জাহাজে আক্রমণের জেরে ইরানের সামরিক অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী। পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বারুদের গন্ধ। মাত্র কয়েক সপ্তাহ আগে কার্যকর হওয়া চুক্তি ভেস্তে গিয়ে নতুন করে প্রাণঘাতী সংঘাতে জড়িয়েছে ওয়াশিংটন ও তেহরান। ইরানের বিস্তীর্ণ এলাকায় এখন চলছে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক তাণ্ডব। বন্দর আব্বাস থেকে শুরু করে বুশেহর শহরে বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে তারা। এতে চাবাহারের মতো গুরুত্বপূর্ণ বন্দর নগরীতে বিদ্যুৎ সরবরাহ কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইরান শাহর বিমানবন্দরে ঘটে হতাহতের ঘটনা। এর আগে মঙ্গলবার ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলায় প্রাণ হারান ৮ ইরানি সেনা। এই উত্তেজনার কেন্দ্রে আছে তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এই পথে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিয়ে গেল জুনে দুই দেশের চুক্তি হয়, কিন্তু এর নিয়ন্ত্রণ নিয়েই এখন শুরু হয়েছে বিবাদ। ইরান বলছে এই প্রণালীতে জাহাজের নিরাপত্তা দেখার একক দায়িত্ব তাদের। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সীমা লঙ্ঘন করেছে। তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলনের আগে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন ইরানের সাথে সেই চুক্তি এখন পুরোপুরি শেষ। ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন ইরান একবার হামলা করলে যুক্তরাষ্ট্র তার ২০ গুণ বেশি শক্তিশালী জবাব দেবে। এমনকি ইরানের খার্ক দ্বীপ দখল এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ কেন্দ্রগুলোতেও হামলার হুমকি দিয়েছেন তিনি। মার্কিন সামরিক কমান্ড সেন্টকম বলছে হরমুজ প্রণালীতে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ তাদের। তবে মার্কিন হুমকিতে মোটেও পিছপা নয় তেহরান। হামলার জবাবে এরই মধ্যে বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন ছুড়েছে তারা। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন মার্কিন চাপে নয়, হরমুজ প্রণালী খুলবে ইরানের শর্তে। পাশাপাশি পারমাণবিক চুক্তি থেকে সরে আসা এবং লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার মতো পাল্টা হুমকিও দিয়ে রেখেছে তেহরান। এই সামরিক উত্তেজনায় বিশ্বজুড়ে নতুন করে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা। বিশ্ববাজারে এরই মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে $1 বেশি বেড়ে প্রায় $80 দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরেও এই যুদ্ধের কড়া সমালোচনা করছেন ডেমোক্র্যাট শিবির। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এই ছিল সকাল 10টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।